বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তৃতীয় বর্ষ অনার্স ক্লাসে আজ আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ নুরুল ইসলাম, অধ্যাপক, গণিত, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটা আমাদের হচ্ছে বলবিদ্যার অধ্যায় আমাদের 10-এর সেন্টার অফ গ্র্যাভিটি অর্থাৎ ভারকেন্দ্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও স্বাগতম জানিয়ে আমি আজকের টপিকসের উপরে আমি আলোচনা শুরু করছি। তোমাদেরকে আবারও জানাই আজকের টপিকসের বিষয় সেন্টার অফ গ্র্যাভিটি অর্থাৎ ভারকেন্দ্র, কোন বস্তুর ভারকেন্দ্র। এই অধ্যায়ে আমাদের গুরুত্বপূর্ণ যেসব কিওয়ার্ডগুলো আছে আমরা সেগুলো জেনে নিই। প্রথমে আছে ওয়েট অফ দ্য বডি অর্থাৎ একটা বস্তুর ওজন, সেন্টার অফ গ্র্যাভিটি বস্তুর ভারকেন্দ্র, সেন্টার অফ গ্র্যাভিটি অফ অ্যান আর্ক চাপের ভারকেন্দ্র। আর্ক মানে এখানে চাপ, এআরসি বৃত্তচাপ। এই আর্কের আবার তিনটা কেস আছে। ফার্স্ট কেস ওয়ানে আমরা কার্টেসিয়ান ইকুয়েশনের ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি কি হবে সেটা আমরা দেখব। তারপরে প্যারামেট্রিক ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি কি হবে সেটা আমরা দেখব। তারপরে পোলার ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি কি হবে সেটাও আমরা দেখব। এছাড়াও আমরা সেন্টার অফ গ্র্যাভিটি অফ অ্যান আর্ক অফ এ অ্যাস্ট্রয়েডের আমরা সেন্টার অফ গ্র্যাভিটি কেমন হবে সেটা আমরা নির্ণয় করব। সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ ক্যাটানারির সেন্টার অফ গ্র্যাভিটি কেমন হবে সেটা আমরা আলোচনা করব। এছাড়াও সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ প্লেন এরিয়া অর্থাৎ বাউন্ডেড বাই y1 f of x at a curve x axis অথবা y axis x equal to a y equal to b অথবা y1 x1 f of a y axis y equal to a x equal to a এবং x equal to b দ্বারা আমরা দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে x equal to a এবং x equal to b প্রথমে আমরা আসি। কোথায় আমরা সেন্টার অফ গ্র্যাভিটি, যেহেতু এই অধ্যায়ের নাম, সেন্টার অফ গ্র্যাভিটিটা কি জিনিস আমরা সেটাকে জানার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে প্রত্যেক দৃঢ় বস্তু অর্থাৎ কঠিন বস্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত এবং প্রত্যেক কণাকে পৃথিবী তার কেন্দ্র আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে বলা হয় কি জানো? এই আকর্ষণ বল হয় বস্তুর ওজন। যেহেতু পৃথিবীর আয়তনের তুলনায় এই দৃঢ় বস্তু আকারে খুবই ক্ষুদ্র বা ছোট, সুতরাং বিভিন্ন কণাগুলার ওজন আমরা সমান্তরাল বল রূপে বিবেচনা করতে পারি। আর তোমরা জানোই যে সমান্তরাল বল সময়ের অবশ্যই একটা লব্ধি থাকে। তোমরা ইন্টারমিডিয়েটে করেছো যে দুইটা সমান্তরাল বলের ক্ষেত্রে যদি বল দুটা সমান হয় মাঝে লব্ধি হয়, যেটা যদি সমমুখী হয়, আর বিপরীতমুখী হলে ওই রেখার বাইরের দিকে হবে ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমরা জানি যে সমান্তরাল বলের অবশ্যই একটা লব্ধি থাকে। সুতরাং আমরা বলছি যে পৃথিবীর আয়তন তুলনায় যেহেতু দৃঢ় অবস্থার আকারে খুবই ছোট, সুতরাং বিভিন্ন কণাগুলার ওজনকে আমরা কি বলছি? এই সমান্তরাল বল রূপে বিবেচনা করছি, যাদের একটা লব্ধি আছে। এই লব্ধিকে বলা হয় বস্তুটির ওজন। আমরা বস্তুর ওজন সম্বন্ধে জানলাম। বস্তুর ওজনে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গমন করে, এই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় বস্তুটির ভারকেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি। আর ভারকেন্দ্র আর ভরকেন্দ্র এর মধ্যে পার্থক্য আছে, অর্থাৎ বস্তুর ভরসমূহ যে নির্দিষ্ট বিন্দু দিয়ে গমন করে বলে মনে হয় ওই বিন্দুটিকে বলা হয় বস্তুর ভরকেন্দ্র বা সেন্টার অফ মাস। আর বস্তুর ওজন সময় একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গমন করে ওই নির্দিষ্ট বিন্দু বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি বা বস্তুটির ভারকেন্দ্র, সেন্টার অফ গ্র্যাভিটি। আচ্ছা, বস্তুর ওজন, বস্তুর ভরকেন্দ্র, বস্তুর ভারকেন্দ্র সম্বন্ধে তোমরা জানো। এখন দেখো
আমরা ভারকেন্দ্র যেহেতু নির্ণয় করব, ভারকেন্দ্র নির্ণয়ের জন্য আমরা যদি সমাকলন পদ্ধতি ব্যবহার করি তাহলে খুব সহজেই আমরা বস্তুর ভারকেন্দ্র নির্ণয় করতে পারি। এখন সমাকলন পদ্ধতি আমরা খেয়াল করি যে ভারকেন্দ্র নির্ণয়ের জন্য সমাকলন সূত্র। ধরা যাক এই একটা বস্তু, এই বস্তু অসংখ্য কণা নিয়ে গঠিত, আর এই কণাগুলোর প্রত্যেকটা ভর আমি ধরি m1, m2, m3, m4, m4 এভাবে mn সংখ্যক কণা রয়েছে। আর যেহেতু এটা একটা 3 ডাইমেনশনে x অক্ষ, y অক্ষ এবং z অক্ষের সাপেক্ষে অবশ্যই তার একটা স্থানাঙ্ক আছে। m1 ভরের বস্তুর জন্য আমি ধরি তার স্থানাঙ্ক অক্ষের সাপেক্ষে x1, y1, z1, m2 ভরের x2, y2, z2, এইভাবে m3, m4, mn ভরের জন্য xn, yn, zn বিন্দুতে তখন যদি অবস্থান করে তখন তার ভারকেন্দ্র j এর স্থানাঙ্ক হবে। অর্থাৎ এই বস্তুর ভারকেন্দ্র মোট বস্তুর কণা সময়ের ভারকেন্দ্র স্থানাঙ্ক হবে x বার। আমরা কি বলবো? x বার সমান এই ক্ষুদ্র ভর m1 ইনটু m1 থেকে এই y অক্ষের দূরত্ব কত? x1, x অর্থাৎ ভারকেন্দ্রের x স্থানাঙ্কের জন্য x সমান m1 ইনটু y অক্ষ থেকে এই m1 এর দূরত্ব প্লাস m2 ইনটু x2, অর্থাৎ m2 এর জন্য এখান থেকে এই বিন্দুর দূরত্ব, m3, m4, mn এর জন্য আমাদের উপরে আমরা লিখলাম প্রত্যেকটা যোগফল হিসাবে ভর ইনটু দূরত্বের গুণফল, আর নিচেই আমাদের ভরগুলোর যোগফল m1, m2, m3। এগুলাকে আমরা জানি লিখতে পারি সামেশন ওভার m, এই সব m1 m1 গুণফল m আর x1 x2 গুণফল x, আর নিচে সামেশন ওভার m। অনুরূপভাবে y বারের জন্য m1 y1 প্লাস m2 y2 প্লাস ডট 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 প্লাস mn yn, নিচে m1 m প্লাস m2 প্লাস m3 m। এটাকেও সামেশন ওভার my বাই সামেশন ওভার mz। z বারের জন্য আমরা এইভাবে লিখতে পারি সামেশন ওভার mz বাই। সুতরাং এগুলাকে যদি আমরা এটাকে আমরা বলি সামেশন। সামেশনকে আমরা ইন্টিগ্রেশন, যেমন এখানে ইন্টিগ্রেশন চিহ্ন, অর্থাৎ এটা হলো সাম, আর m আমরা এখানে x কত আছে, এখানে x টা আমরা x লিখলাম, আর এই m টাকে ক্ষুদ্র ভর, এটাকে কি ধরলাম? এই ক্ষুদ্র ক্ষুদ্র ভর, প্রত্যেকটা ভরের জন্য ভর যোগফল x ইনটু এই প্রত্যেকটা কণার ক্ষুদ্র ভর x অক্ষের সাপেক্ষে বাই সামেশন ওভার dm। dmটা হলো ওই বস্তু কণার ক্ষুদ্র ভর, আর ভর সমূহ যোগফলই হলো আমাদের সামেশন। করলে আমরা পুরো ভর পেয়ে যাব x। সুতরাং y বার সমান সামেশন ওভার y ইনটু dm বাই ইন্টিগ্রেশন ওভার dm। z বার সমান সামেশন ওভার z ইনটু dm বাই ইন্টিগ্রেশন ওভার dm। সুতরাং আমরা এখানে আমরা সমাকলনের সাহায্যে, অর্থাৎ এই x বারকে আমরা এইভাবে লিখে আমরা এটাকে লিখতে পারি এইভাবে, এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশনের মাধ্যমে বা সমাকলনের মাধ্যমে এইভাবে, আর z এর মাধ্যমে। এটাই ভারকেন্দ্র নির্ণয়ের সমাকলন সূত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি একটি চাপের ভারকেন্দ্র নির্ণয়। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ অ্যান আর্ক, সেন্টার অফ গ্র্যাভিটি। ফাইন্ড দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ অ্যান আর্ক, অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি অফ অ্যান আর্ক, একটা চাপের ভারকেন্দ্র নির্ণয়। আর্ক মানে ARC, আর্ক মানে চাপ। তোমরা বৃত্ত চাপ দেখছো, বৃত্তের যদি থাকে তাহলে পরিধি বরাবর যেটা, সেটাকে আমরা বলবো চাপ। যে কোনো বক্ররেখারই চাপ থাকতে পারে, সুতরাং এটা বক্ররেখা হতে পারে, বৃত্তচাপ হতে পারে, ইত্যাদি। এখন আমরা একটি চাপের ভারকেন্দ্র নির্ণয়ের জন্য দেখো, এটা 2 ডাইমেনশন ক্ষেত্রে আমরা এটা অরিজিন ধরি বা মূলবিন্দু OX এবং OY সাপেক্ষে এই AB একটা চাপ, AB একটা সমতলীয় বক্ররেখার চাপ সমতলে, এটা হলো সমতল XY সমতলে অবস্থিত। আর এই চাপের একটা ক্ষুদ্র অংশ PQ, PQ খুবই কাছাকাছি, এর দৈর্ঘ্যটা কত? DS, দৈর্ঘ্যটা কত? DS, PQ এর দূরত্ব বা দৈর্ঘ্য DS। এটা হলো একটা ক্ষুদ্র চাপ। এই চাপের একটা ক্ষুদ্র অংশ আমরা সেন্টার অফ গ্র্যাভিটি নির্ণয় করে সামেশন দিয়ে, যখন ইন্টিগ্রেশন দিয়ে টোটাল চাপের ভারকেন্দ্র নির্ণয় করতে পারি। আমরা ওই মেথডেই যাব। আমরা এবি চাপের একটা ক্ষুদ্র অংশ PQ, এর যার দৈর্ঘ্য হলো DS, যদি DM ক্ষুদ্র ভর হয়, এই PQ এর ক্ষুদ্র ভর যদি DM হয় এবং রো যদি ঘনত্ব হয়, অংশের
এই এটারও ঘনত্ব হতে পারে, এই অংশেরও ঘনত্ব হতে পারে। রো যদি ঘনত্ব হয় তাহলে ডিএম সমান কত? ডিএম সমান রো ইনটু ডিএস। এই জিনিসটা তোমরা খেয়াল করো, ডিএম সমান রো ইনটু ডিএস। আর পি এর স্থানাঙ্ক এক্স ওয়াই, আর কিউ এর স্থানাঙ্ক খুবই কাছাকাছি, এক্স প্লাস ডিএক্স প্লাস ওয়াই প্লাস ডেল ওয়াই, অর্থাৎ পি এবং কিউ খুবই কাছাকাছি। এবং এক্স বার ওয়াই বার হলো যথাক্রমে পি এবং পি কিউ এবং ভার কেন্দ্রের স্থানাঙ্ক। সুতরাং আমরা এক্স বার সমান পাই ইন্টিগ্রেশন ওভার এক্স ডিএম বাই ডিএম ইকুয়াল টু এক্স, এখানে ডিএম সমান রো ইন্টু ডিএস আমরা বসাই দিলাম, ডিএম সমান রো ডিএস, এখানে রো ডিএস, এখানে ওয়াই বার সমান একই ওয়াই ইন্টু ডিএম আর ডিএম, এখানে ওয়াই রো ডিএস। এখন যদি রো যদি সব জায়গায় সমান হয় তাহলে আমরা এটাকে কনস্ট্যান্ট হিসেবে ধরতে পারি। সুতরাং রো আমরা বাদ দিলে এক্স ডিএস বাই ডিএস, এখানে ওয়াই বার সমান ওয়াই ডিএস বাই ডিএস, এইভাবে আমরা লিখতে পারি। এখানে যদি রো ধ্রুবক হয়, কনস্ট্যান্ট হয়, এক্স সমান এক্স ডিএস বাই ডিএস, ওয়াই সমান ওয়াই ডিএস কত? ওয়াই ডিএস বাই ডিএস। এই সূত্রটা তোমরা ভালো মতো খেয়াল করবে যে এক্স ডিএস বাই ডিএস ওয়াই সমান ওয়াই ডিএস বাই ডিএস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এটার ক্ষেত্রে আমরা দেখো ডিএস স্কোয়ার সমান আমরা লিখতে পারি ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার, অর্থাৎ ডিএস সমান রুট ওভার ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার, অর্থাৎ ডিএস বাই ডিএক্স আমরা যদি এখানে ডিএস বাই ডিএক্স দ্বারা ভাগ করি তাহলে এর ভিতরে হোল স্কোয়ার যাবে, এটা কাটা যাবে, আর এখানে ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার হবে, অর্থাৎ ডিএস বাই ডিএক্স আমাদের লাগবে। পোলার স্থানাঙ্ক দেখো, যদি ডিএস স্কোয়ার সমান আর থেটা আর ডি থেটার হোল স্কোয়ার প্লাস ডিআর এর হোল স্কোয়ার, এখানে আমরা যদি ডি থেটা হোল স্কোয়ার দ্বারা ভাগ করি, ডিএস বাই ডি থেটার হোল স্কোয়ার সমান এটা শুধু কাটা যাবে, ডি থেটার হোল স্কোয়ার আর স্কোয়ার থাকবে, এখানে ডি আর বাই ডি থেটার হোল স্কোয়ার। সুতরাং আমাদের ডিএস বাই ডি থেটা এবং ডিএস বাই ডিএক্স কার্টেসীয় স্থানাঙ্ক ক্ষেত্রে এবং পোলার স্থানাঙ্ককে ডিএস বাই ডি থেটা, আমাদের এই সূত্র দুটো কিন্তু কাজে লাগে। ডিএস বাই ডিএক্স থাকে পোলারের সঙ্গে ডিওয়াই বাই ডিএক্স, আর যখন কার্টেসীয়র ক্ষেত্রে ডিএস বাই ডিএক্স, এখানে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার, আর ডিএস বাই ডি থেটা সমান আর স্কোয়ার ডিআর বাই ডি থেটার হোল স্কোয়ার। এখন দেখো আমরা তিনটা কেস নিয়েছিলাম, এটা হলো কার্টেসীয় সমীকরণের ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটিটা কি হবে। যদি বক্ররেখা y সমান f of x হয় তখন ভার কেন্দ্র হবে x সমান দেখো x, আমাদের মূল সূত্র কিন্তু এটা x ds, x আর এখানে ds বাই dx নিলাম, এখানে একটা dx নিলাম, অর্থাৎ এই জায়গায় ds যেহেতু কার্টেসীয়, এখানে ds এর নিচে dx নিলাম আর এখানে একটা dx, এটা কাটে কাটে কিন্তু x ds ই থাকে, আর নিচে হলো এখানে ds বাই dx আর এখানে dx, অর্থাৎ এটা কাটলে কিন্তু একই থাকে, এটাই থাকে আমাদের মূল সূত্র এটা। আবার y ds বাই dx এখানে ds বাই dx ইনটু dx, অর্থাৎ এখানে যদি x বার নেওয়া হয় শুধু এখানে x আর বাকি অংশটুকু সব সমান, এখানে যদি y নেওয়া হয় শুধু এখানে y আর বাকি অংশটুকু সব একই। এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিন্তু খেয়াল করো, এখানে যেহেতু y সমান f of x, তাহলে এইটা x এর ফাংশন, x এর লিমিট হবে x1 থেকে x2, প্রত্যেক জায়গায় x1 থেকে x2, x এর ক্ষেত্রেও যা y এর ক্ষেত্রেও তাই হবে। এখানে যদি y সমান f of theta হয় তাহলে theta 1 থেকে theta 2, theta 1 থেকে এখানে ds বাই d theta হবে, এখানে d theta, ds বাই d theta, এখানে d theta, এখানে হবে theta 1 theta 2, এটা y ds বাই d theta ইনটু d theta, এখানে ds বাই d theta, এখানে theta 1 theta। অর্থাৎ যদি এটা কার্টেসীয় হয় তাহলে এখানে dx, পোলার হলে dx, পোলার হলে d theta হবে, এখানে d theta, এখানে d theta, আর লিমিটটা চেঞ্জ হয়ে যাবে theta 1 theta 2। আমরা দেখি পরের স্লাইডে আমাদের আছে নিশ্চয়, আমরা পোলার স্থানাঙ্ক বলছিলাম x ds বাই d theta ds বাই d theta, x এর মান আমরা জানি কার্টেসীয় এবং পোলার মধ্যে সম্পর্ক x সমান r cos theta, আর এখানে ছিল y সমান r sin theta ds বাই d theta ইনটু d theta। যখন r সমান f of theta থাকে তখন এখানে theta 1 থেকে theta 2 আর এখানে ds বাই d theta হবে। আর যদি কার্টেসীয় হয় x1 x2, এখানে হবে x ds বাই dx ইনটু dx, আর y ds বাই dx ইনটু dx,
ডিএক্স বাই ডিএক্স ডিএস বাই ডিএক্স ইন্টু ডিএক্স। কিন্তু পোলারের ক্ষেত্রে যেহেতু আর সমান এফ অফ থেটা, সুতরাং এই জায়গায় এক্স এর মান আর কস থেটা, ওয়াই এর মান আর সাইন থেটা, আর এখানে থেটা 1 থেকে থেটা 2, আর এখানে ডিএস বাই ডি। এবার আসা যাক যদি প্যারামেট্রিক ইকুয়েশন হয়, অর্থাৎ পরামিতিক সমীকরণের ক্ষেত্রে কেমন হবে। এক্স এর মান কত, এফ অফ টি, ওয়াই এর মান জি অফ টি। তাহলে এখানে আমাদের এক্স এর মান এফ অফ টি আমরা বসালাম। দেখো এক্স আমাদের ছিল ডিএস বাই ডিটি, এখানে যেহেতু টি এর ফাংশন তাহলে লিমিট হবে টি1 টি2 আর ডিএস বাই ডিটি ইনটু টি, অর্থাৎ ডান পাশে যে সংখ্যা থাকবে সেখানে ডিএস বাই ডিটি, এখানে যদি থেটা থাকে ডিএস বাই ডি থেটা, এখানে যদি এক্স থাকে তাহলে ডিএস বাই ডিএক্স, আর এখানে যেটা থাকবে তার লিমিট হবে টি1 টি2, যেখানে টি আছে এখানে টি আছে তাহলে টি1 টি2। এটা হলো এক্স এর মান আর এটা হলো ওয়াই এর মান। আর নিচের অংশ কিন্তু এই অংশটা থাকবে না, বাকি অংশ নিচেই উভয় ক্ষেত্রে সমান। সুতরাং আমরা কার্তেশীয়, প্যারামেট্রিক এবং পোলার ইকুয়েশনের তিন ক্ষেত্রে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি কি হবে ভালো মতো জানবো। তোমরা এই তিনটা এবং প্রথম যে দুইটা সমীকরণ দেখালাম, অর্থাৎ এটা তো আমাদের আসল সমীকরণ, আমাদের মূল সমীকরণ, মূল যেটা আছে সমীকরণ বা সেন্টার অফ গ্র্যাভিটি নির্ণয়ের জন্য এটা মূল সূত্র। তারপরে এখান থেকে আমরা কার্তেশীয়, প্যারামেট্রিক এবং পোলার তিনটা ক্ষেত্রে আমরা বের করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি, এটা আমরা দেখালাম যে কোনো একটা অ্যাস্ট্রয়েড দেখো প্রথম চতুর্ভাগে অ্যাস্ট্রয়েড x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 সমান a টু দি পাওয়ার 2/3। অ্যাস্ট্রয়েডের চাপের ভারকেন্দ্র নির্ণয় করো। এটা একটা অ্যাস্ট্রয়েড, এর চাপ কয়টা, একটা দুইটা তিনটা চারটা, এর চাপের ভারকেন্দ্র প্রথম চতুর্ভাগে বলেছে, প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে এই অ্যাস্ট্রয়েডটা প্রথম চতুর্ভাগে হলো আমাদের এটা। আর যদি পুরো অ্যাস্ট্রয়েড বলে তাহলে আমাদের এই অংশ, এই অংশ, এই অংশ এবং অংশ এখানে এই মাঝখানে কিন্তু আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি হবে। কিন্তু যেহেতু চাপের ভারকেন্দ্র নির্ণয় করে বলেছে প্রথম অংশের অ্যাস্ট্রয়েডের, তাহলে আমরা চাপের ভারকেন্দ্র নির্ণয় প্রথম চতুর্ভাগে অবস্থিত কিভাবে করে দেখি। আমরা সমীকরণ আমাদের এটা দেওয়া আছে x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 সমান a টু দি পাওয়ার 2/3। এখন যদি আমরা এই চিত্র আঁকার জন্য আমরা x অক্ষ এবং y অক্ষ লম্বালম্বি আঁকবো, এটা অরিজিন মূলবিন্দু। এখন এখানে যদি আমরা y এর মান 0 বসাই, তাহলে y এর মান 0 বসালে x টু দি পাওয়ার 2/3 সমান a টু দি পাওয়ার 2/3, 1/3 বাদ দিলে x স্কয়ার সমান a স্কয়ার হবে, অর্থাৎ x সমান প্লাস মাইনাস a। তাহলে এখান থেকে একটা x এর মান a আর y এর মান হলো মাইনাস a, তাহলে এটা হবে a0 আর এই অংশ হবে মাইনাস a। অনুরূপভাবে আমরা যদি x এর মান 0 বসাই তাহলে y সমান প্লাস মাইনাস a, তাহলে y সমান এদিকে হবে 0 প্লাস a আর এখান থেকে এদিকে হবে 0 মাইনাস a। যেহেতু এটা সরলরেখা না, এর ঘাত ভগ্নাংশ, তাহলে আমাদের এটাকে একটা বক্ররেখা হিসাবে আমরা যোগ করব। সরলরেখা হলে সোজাসুজি যোগ করলাম, এটা বক্ররেখা হিসাবে যোগ করব। আমরা বিভিন্ন মান নিয়েও এসব বিন্দুগুলো বসাই এই চিত্রটা আমরা আঁকতে পারি, এই চিত্রগুলো আমরা আঁকতে পারি। সুতরাং আমরা চিত্র আঁকার জন্য তোমরা প্রথমে x এর মান 0 এবং y এর মান 0 বসাই, x এর মান a0, y এর মান 0b, এইভাবে তারপর বিন্দুগুলোকে আমরা এইভাবে কার্ভ আকারে যোগ করে আমরা একটা অ্যাস্ট্রয়েড তৈরি করব। এখন আমার প্রথম চতুর্ভাগে যে ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা এই অংশে যে অ্যাস্ট্রয়েডের চাপ আছে, এই চাপের সেন্টার অফ গ্র্যাভিটি বা ভারকেন্দ্র নির্ণয় করব। এখন দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ, x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2/3, এটা পাওয়ারটা বামে আসবে, x টু দি পাওয়ার 2/3 মাইনাস 1, এটাও তাই হবে। আর এর সঙ্গে যেহেতু x এর সাপেক্ষে করছি, সুতরাং এটা হবে এর সঙ্গে dy বাই dx ইকুয়াল টু এই পাশে কনস্ট্যান্ট 0। সুতরাং আমরা dy বাই dx সমান, এটা ওই পাশে মাইনাস হয়ে যাবে আর নিচে এটা চলে যাবে, 2/2/3 কাটা যাবে, মাইনাস x বাই y হয়ে যাবে, কত হবে মাইনাস x বাই y মাইনাস 1/3, মাইনাস পাওয়ার হয়ে যাবে 1/3। সুতরাং এটা যদি dy বাই dx সমান কত হবে, এটা যদি আমরা উল্টাই দিই, y কে উপরে দিই, এটা দিই, তাহলে আমাদের এই পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে। এখানে নেগেটিভ ছিল, এটা আমাদের পাওয়ারটা হয়ে যাবে পজিটিভ, মাইনাস 1/1/3 ছিল, এখানে হবে প্লাস 1/3। সুতরাং dy বাই dx, এখন আমরা ds বাই dx নির্ণয় করব।
ডিএস বাই ডিএক্স আমাদের লাগবে, যেহেতু এটা কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় সমীকরণ। সুতরাং y সমান আমরা লিখতে পারি কত, y সমান a টু দি পাওয়ার 3 মাইনাস x টু দি পাওয়ার 2/3, অর্থাৎ y সমান f অফ x এর কার্তেশীয় ইকুয়েশন, এই টাইপের ইকুয়েশন। সুতরাং ds বাই dx সমান 1 প্লাস dy বাই dx এর হোল স্কয়ার আমরা দেখেছি। সুতরাং এটা 1 প্লাস dy বাই dx এর মান একে মাইনাস y বাই x টু দি পাওয়ার 1/3 আমরা এখানে বসাই দিলাম, প্লাস হয়ে গেল। এটাকে আমরা সরল করে এই অংশের মান আবার a টু দি পাওয়ার 2/3, এটা এই অংশের মান a টু দি পাওয়ার 2/3, a টু দি পাওয়ার 2/3 বসালাম, 2/3 বসালাম, এটা স্কয়ার উঠে দিলে, এখানে স্কয়ার রুট উঠে দিলে, যেহেতু স্কয়ার আছে এখানে স্কয়ার আছে, a টু দি পাওয়ার 1/3 আর x টু দি পাওয়ার 1/3, এই অংশটার মান আমরা বসাই দিলাম a টু দি পাওয়ার 1/3। সুতরাং আমরা ds বাই dx সমান দেখো a টু দি পাওয়ার 1/3 আর x টু দি পাওয়ার 1/3, এটা পেলাম। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো ধরি x বার y বার হলো প্রথম চতুর্ভুজ অবস্থা a b চাপের ভার কেন্দ্র, তাহলে ও b এর বিন্দুতে ভুজ যথাক্রমে a ও 0। দেখো এখানে a বিন্দুতে ভুজ কত, a বিন্দুতে ভুজ হলো x = a, আর এখানে b বিন্দুতে ভুজ কত, ভুজ হলো 0, অর্থাৎ 0 থেকে আমাদের 0 থেকে a পর্যন্ত লিমিট আমাদের কত, 0 থেকে a। x এর মান এখানে y অক্ষ 0, যেহেতু আমাদের a অংশের চাপের ভারকেন্দ্র নির্ণয় করতে হবে, সুতরাং এখানে x এর মান 0 আর x = a। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বিন্দুতে ভুজ a এবং 0, সুতরাং আমরা x বার সমান 0a, আমাদের মূল ফর্মুলা x ds বাই dx dx, আর 0 থেকে a ds বাই dx ds। এখানে আমরা x আমাদের আছে, আর ds বাই dx এর মান a টু দি পাওয়ার 1/3 x টু দি পাওয়ার 1/3, আমরা এটা বসাই দিলাম। বসাই দিলে এইটা যদি x টাকে উপরে নেওয়া হয়, আমাদের a টু দি পাওয়ার 1/3 আর a টু দি পাওয়ার 1/3 কাটা যাবে, আর যেহেতু এটা কনস্ট্যান্ট আমরা নিচে নিচে কাটতে পারি, কিন্তু এটাই x কাটবে না, তাহলে x টু দি পাওয়ার 1/3 আর x 1 বিয়োগ 1/3 x টু দি পাওয়ার 2/3, এখানে হবে x টু দি পাওয়ার 2/3, তাকে যদি ইন্টিগ্রেশন করা হয় 2/3 প্লাস 1, অর্থাৎ x টু দি পাওয়ার 5/3 আর নিচে 2/3 প্লাস 1, নিচে 5/3, আর এখানে যদি উপরে ওঠানো যায় x টু দি পাওয়ার মাইনাস 1/3 যোগ 1 মানে 2/3 আর নিচে ইন্টিগ্রেশন 2/3, এই অংশটা ইন্টিগ্রেশন করলে আমাদের এটা আসলো, অর্থাৎ মান বসানোর ফলে আমাদের 2a/5, অর্থাৎ x বারের মান আসলো 2a/5। এখন দেখো খেয়াল করো, যেহেতু ভার কেন্দ্র এই অংশ দেখো যে b এবং a বিন্দু, আমরা যদি এই বরাবর সরলরেখা টানি মাঝ বরাবর একটা 45 ডিগ্রি কোণে, তাহলে এই দুটাই কিন্তু সমান, x বার এবং y বার উভয়ই সমান হবে। সুতরাং আমাদের যেহেতু বক্ররেখার চাপ y সমান, চাপটা কি আছে, y সমান x রেখার সাথে প্রতিসম, অর্থাৎ প্রতিসম, এদিকেও সমান ওদিকেও সমান, প্রতিসম। সুতরাং প্রথম চতুর্ভাগে এটা অবস্থিত, সুতরাং x বার y বার দুটাই একই হবে, অর্থাৎ x বার সমান y বার সমান 2a। সুতরাং আমাদের ভার কেন্দ্র হবে x বার y বার সমান 2a/5, 2a/5। সুতরাং আমরা অ্যাস্ট্রয়েডের চাপের ভার কেন্দ্র নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি আমরা ক্যাটানারি। y সমান c cos h x by c plus y, or y সমান c by 2 x e to the power x by c plus e to the power minus x by c। ক্যাটানারি কি? ক্যাটানারি যদি কোনো শক্ত দুটো বিন্দুতে যদি একটা শিকল অথবা সুতা ঝোলাই দেওয়া হয়, তাহলে সেটাই বলবো যে আমরা সাধারণ ক্যাটানারি, অর্থাৎ এর এই যে সুতা বা শিকলের সর্বোচ্চ বিন্দুতে এর ঘনত্ব সমান, সমরূপ। সুতরাং এটাকে বলা হয় ক্যাটানারি। এটা ইউ আকারে, মনে করো একটা দণ্ড, সোজা আনুভূমিক দণ্ড আছে, দণ্ডের দুই প্রান্তে একটা সুতা বা শিকল বেঁধে যদি ঝুলাই দেওয়া হয়, তাহলে এটা মালার আকারে থাকবে, অর্থাৎ একটা ঝুলা থাকবে, এটাকে বলা হয় ক্যাটানারি। এই ক্যাটানারির যে চাপটুকু y অক্ষ ও যে কোনো বিন্দু x y দ্বারা সীমাবদ্ধ, তার ভার কেন্দ্র নির্ণয় করে। অর্থাৎ একটা ক্যাটানারির যে অংশ, যে চাপটুকু y অক্ষ যে কোনো বিন্দু দ্বারা সীমাবদ্ধ, তার ভার কেন্দ্র আমরা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্যাটানারিটা দেখি। মনে করো যে এই বিন্দু আর এই বিন্দুতে একটা শিকল, এটা মনে করো শিকল অথবা রশি এখানে আর এখানে বেঁধে ঝোলাই দেওয়া হয়েছে, তাহলে এটাকে বলছে আমাদের ক্যাটানারি। এই ক্যাটানারির
যে অংশ ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ এটা, এবং যে অংশ ওয়াই অক্ষ আর যে কোনো একটা বিন্দু, আমাদের কি বলেছে দেখো আবার, ওয়াই অক্ষ ও যে কোনো বিন্দু এক্স ওয়াই দ্বারা সীমাবদ্ধ তার ভারকেন্দ্র নির্ণয় করো। তাহলে ওয়াই অক্ষ আমাদের এই বরাবর আমরা ওয়াই অক্ষ, আর পি একটা এক্স ওয়াই বিন্দু, তাহলে এই অংশ দ্বারা সীমাবদ্ধ এই অংশের আমাদের ভারকেন্দ্র নির্ণয় করতে হচ্ছে। এখন দেখো যে ওয়াই সমান আমাদের দেওয়া আছে সি বাই টু ই টু দি পাওয়ার, আমাদের ওই ইকুয়েশনটা আমাদের যেটা দেওয়া আছে ক্যাটানারির, এটাকে সি বাই টু নিলে আমরা এটাকে লিখতে পারি 2 cos হাইপারবোলিক এক্স বাই সি, অর্থাৎ সি cos হাইপারবোলিক এক্স বাই সি। এটা যে ওয়াই সমান, এটার মান ওয়াই সমান, অর্থাৎ একে এক্স এর সাপেক্ষে আমরা যদি ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে এই পাশে হবে বাম পাশে ডিওয়াই বাই ডিএক্স, আর এটা হলো সি, এটা cos হাইপারবোলিক হলো sin হাইপারবোলিক এক্স বাই সি, আর এটা যেহেতু এক্স না, সুতরাং এক্স বাই সি কে করলে হবে 1 বাই সি, অর্থাৎ এই সি এবং এই সি কাটা গেল, sin হাইপারবোলিক এক্স বাই সি, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স সমান এক্স বাই সি। সুতরাং আমরা যেহেতু এটা কার্তেশীয় স্থানাঙ্ক, তাহলে ডিএস বাই ডিএক্স আমরা নির্ণয় করব 1 প্লাস ডিওয়াই বাই ডি হোল স্কয়ার, এটা মূল ফর্মুলা আমাদের ডিএস বাই ডিএক্স নির্ণয়ের। এটা ডিওয়াই বাই ডিএক্স এর মান আমরা এটা পেলাম, এটা বসাই দিলাম। এটাকে 1 প্লাস sin হাইপারবোলিক সমান আমরা লিখতে পারি cos হাইপারবোলিক এক্স বাই সি, রুট করলে cos হাইপারবোলিক এক্স বাই সি। তাহলে ডিএস বাই ডিএক্স আমরা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো আমরা y সমান কত, y সমান আমাদের এটা হলো আমরা ds বাই ds সমান cos হাইপারবোলিক x বাই c। সুতরাং এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আমাদের s সমান কত হবে, c sin হাইপারবোলিক x বাই c, কত হবে c হাইপারবোলিক sin x বাই c, যেহেতু 1 বাই c একটা cos হাইপারবোলিক করলে sin হাইপারবোলিক x বাই c, আর 1 বাই c করলে নিচেই ভাগ হবে 1 বাই c, cটা উপরে উঠে যাবে। এটা আমরা সমাকলন করে পাই। যদি চাপের ভারকেন্দ্র x বার y বার হয়, অর্থাৎ ক্যাটানারি চাপের ভারকেন্দ্র x বার y বার হয়, তখন x বার সমান x ইনটু ds বাই dx ইনটু dx মূল ফর্মুলা। তাহলে x এর মান বসাই দিলাম, ds বাই dx এর মান বসাই দিই dx, অনুরূপভাবে ds বাই dx এর মান বসাই দিই dx। এটাকে যদি আমরা কি করব, এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে আমরা এটা পাবো, আর নিচের অংশ আমরা ইন্টিগ্রেশন করলে, যেহেতু এটা ইউভি ফর্মুলা আছে, সুতরাং এটাকে করলে ইউভিতে এটা পাবো আর নিচেটা এটা পাবো। এখানে আমরা যদি মান বসাই দিই, মান বসাই দিলে আমাদের x বারের মান আসবে s অফ x মাইনাস, এটা হলো s, আর এই অংশটুকু মান হলো s এর মান কত, c sin হাইপারবোলিক x বাই c। তাহলে এখানে x রেখে এটার মান হলো, আর এটার মান হলো y, আমরা আগেই দেখেছি এটা মান y, তাহলে cy, আর এটা হলো c স্কয়ার, আর নিচে আমাদের c, নিচে s, এই অংশটার মান আমাদের s। সুতরাং আমরা x বার পেলাম। অনুরূপভাবে আমরা y বারের জন্য আমরা ওখানে বসাই দিলাম, আমাদের যে ফর্মুলা আছে ফর্মুলা বসাই দিয়ে আমরা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা উপর এবং নিচে এই অংশ ইন্টিগ্রেশন করলে 2 cos স্কয়ার x মানে 1 প্লাস cos 2x, ওই ফর্মুলায় এখানে ভেঙে এটা করলে x হবে, আর cos হাইপারবোলিক করলে আমাদের sin হাইপারবোলিক x, আর এটা করলে আমাদের এই অংশটা আসবে, আর নিচের অংশ করলে আমাদের এটা আমরা পেলাম। মানটা আমরা বসাই দেওয়ার ফলে আমাদের এখানে কত, cx আর c স্কয়ার, এই অংশটুকু মান আমরা জানি s, তাহলে sy, আর নিচে 2s। সুতরাং আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি x বার y বার সমান, আমাদের x এর মান আমরা এটা পেয়েছি, x বারের মান, y বারের মান এটা। সুতরাং আমরা ক্যাটানারির ভারকেন্দ্র নির্ণয় করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো যে y সমান f of x, x অক্ষ এবং x ইকুয়াল টু y সমান f of x, এটা যদি আমরা y সমান f of x ধরি, আর এটা x অক্ষ, অরিজিন x অক্ষ, x ইকুয়াল টু a, এই রেখাটা x ইকুয়াল টু a, আর x ইকুয়াল টু b হলো এই রেখা। তাহলে এই অক্ষ এটা কার্ভ, এইটা, এবং x ইকুয়াল টু b, তাহলে এই যে মাঝের যে অংশটুকু আমরা বাউন্ডেড এরিয়া, প্লেন এরিয়া, এই অংশের আমাদের ভারকেন্দ্র নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
ক্ষুদ্র ক্ষেত্রফল আমরা কি করব, এটা ভারকেন্দ্র নির্ণয়ের জন্য প্রথমে এই যে অংশটার জন্য আমরা ক্ষুদ্র অংশ নিব, পি কিউ এম এন এর ভারকেন্দ্র নিয়ে এটা সামেশন করব এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি পর্যন্ত, তাহলে আমার এই পুরো সেন্টার অফ গ্র্যাভিটি আমরা পুরো অংশে পেয়ে যাব। প্রথমে আমি ক্ষুদ্র অংশের ভারকেন্দ্র নিই, তাহলে দেখো এখান থেকে আমরা এই বরাবর যতই নিই আমাদের এখানে এক্সই হবে, আর ওয়াই এর মান আমরা কি করব, এই অংশটা যদি ওয়াই হয় তাহলে এর অর্ধেক, তাহলে এটা এই বিন্দুর ভারকেন্দ্র হবে এই ক্ষুদ্র অংশের এক্স আর ওয়াই বাই টু। এক্স এর ক্ষেত্রে এক্স হবে, ওয়াই এর ক্ষেত্রে ওয়াই বাই টু। যেহেতু ক্ষুদ্র ক্ষেত্রফলের ভারকেন্দ্র এক্স ওয়াই বাই টু বিন্দুতে অবস্থিত, ধরি সমগ্র ক্ষেত্রফলের ভারকেন্দ্র এই মোট অংশটুকু, অর্থাৎ এই এখান থেকে এই অংশটুকুর ভারকেন্দ্র এক্স বার ওয়াই বার, আর এই যে স্ট্রাইপ দেওয়া এই অংশ ভারকেন্দ্র এক্স আর ওয়াই বাই টু। ধরি ওয়াই সমান এভাবে বক্ররেখার উপর পি এক্স ওয়াই একটা বিন্দু, এই পি এক্স ওয়াই একটা বিন্দু এবং কিউটা খুবই কাছাকাছি, কিউটা খুবই ক্ষুদ্র, এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই, পি এবং কিউ খুবই কাছাকাছি, পি থেকে ওয়াই এক্স এর পর পি এম লম্ব আর কিউ থেকে ওয়াই এক্স এর পর পি এন লম্ব টানো, তাহলে পি কিউ এম এন একটা ক্ষুদ্র এলিমেন্টের এরিয়া আমাদের তৈরি হবে। এই অংশের ভারকেন্দ্র আমাদের হচ্ছে এক্স আর ওয়াই বাই টু, আর সমগ্র অংশের ভারকেন্দ্র এক্স বার ওয়াই বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি আমরা, দেখো ক্ষুদ্র অংশ পিকিউএম এর ক্ষেত্রফল y ইন্টু ডিএক্স। y আমরা দৈর্ঘ্য পেলাম কত, এই অংশের দৈর্ঘ্য এখান থেকে এই অংশের টোটাল দৈর্ঘ্য y, আর এই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য হলো ডেল এক্স। y ইন্টু কত, y ইন্টু ডিএক্স, ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য, এর ঘনত্ব যদি রো হয় তাহলে ক্ষুদ্র ক্ষেত্রফল হবে রো y ডিএক্স। সুতরাং এই অংশের ভারকেন্দ্র হবে এক্স বার সমান আমাদের বি থেকে লোয়ার লিমিট বি থেকে এ, অর্থাৎ আমরা বি থেকে এ অথবা এ থেকে বিও নিতে পারি, অসুবিধা নাই, এক্স রো ডিওয়াই, এখানে শুধু রো ডিওয়াই, এখানে রো যদি কনস্ট্যান্ট হয়, যদি কনস্ট্যান্ট হয় এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই। আর ওয়াই এর জন্য দেখো ওয়াই এর জায়গায় ওয়াই বাই টু রো ওয়াই ডিএক্স, এখানে রো ওয়াই ডিএক্স। সুতরাং এখানে আমরা একটা হাফ পেলাম, আর এখানে ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার ডিএক্স বাই টু। সুতরাং এই অংশটুকু আমাদের আগে নির্ণয় করে নিতে হবে। সুতরাং আমরা যদি ওই টাইপের ফাংশন থাকে তাহলে আমরা এই সূত্র সাহায্যে আমরা এই উপপাদ্যটা দেখলাম যে আমাদের ভারকেন্দ্রটা আসবে আসলে এই ফর্ম। এখন এই টাইপের এই সূত্র দিয়ে আমরা একটা অঙ্ক করানোর চেষ্টা করি যে ওয়াই স্কয়ার সমান 4x অধিবৃত্ত এর উপকেন্দ্রিক লম্ব ও এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ভারকেন্দ্র নির্ণয় করা। এটা আমরা একটা অধিবৃত্তর উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্র ওয়াই স্কয়ার সমান 4x হয়, উপকেন্দ্রিক লম্ব হবে x ইকুয়াল টু a, অর্থাৎ এখান থেকে এটার ইকুয়েশন হলো x ইকুয়াল টু a। তাহলে এই যে এই অংশটুকু টোটাল যে অংশটুকু আমাদের এই অংশের ভারকেন্দ্র নির্ণয় করতে হবে। y সমান 4x অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ও x অক্ষ দ্বারা, ও x অক্ষ বলেছে, তাহলে এখানে x অক্ষ মানে এটা, অর্থাৎ উপরের অংশ, নিচের অংশ না, এই অংশ, অর্থাৎ এটা হলো x ইকুয়াল টু a, এটা হলো x অক্ষ, আর এটা, আর এই অধিবৃত্ত দ্বারা এই অংশটা আমাদের, এটা হলো y স্কয়ার সমান 4x, আমাদের উপরের অংশ, অর্থাৎ আদি অক্ষরেখার যে উপরের পার্ট, এই অংশের সেন্টার অফ গ্র্যাভিটি নির্ণয় করতে হবে। তো আমরা বরাবর মতো এই ক্ষুদ্র অংশ আমরা এখানে নিলাম, এই ক্ষুদ্র অংশের ভারকেন্দ্র দেখো এটা বরাবরই এখান থেকে এই বরাবর হলো x থাকবে, আর এই ক্ষেত্রে যদি এটা y হয় তাহলে এর মাঝে হবে y বাই টু, ক্ষুদ্র অংশের ভারকেন্দ্র হবে x আর y বাই টু। আগের আমরা যে থিওরাম শিখলাম ওই থিওরাম অনুযায়ী এখানে y স্কয়ার সমান 4x অথবা y সমান এটাকে রুট স্কয়ার রুট করলে 2 রুট ওভার x, তাহলে y সমান f অফ x এই ফাংশন, y অক্ষতে x দূরত্বের ডেল x প্রত্যয়ের, এই ডেল x প্রত্যয়ের একটা ক্ষুদ্র অংশ খালি বিবেচনা করি, রো যদি এর ঘনত্ব হয় তাহলে ক্ষুদ্র অংশের ভর হলো রো y ডেল x, ক্ষুদ্র ফালির কেন্দ্র হলো কত, এটা x আর y বাই 2। ধরি আবদ্ধ ক্ষেত্রের ভারকেন্দ্র, এই অংশের ভারকেন্দ্র x বার y। সুতরাং আমরা আগের ফর্মুলা অনুযায়ী আমাদের 0 থেকে a আমাদের কত আছে, এখানে x এর মান 0 আর এই অংশ এটা হলো x ইকুয়াল টু a। সুতরাং লোয়ার লিমিট এবং আপার লিমিট আমরা পেয়ে গেলাম। তাহলে 0 থেকে এই প্রত্যেক ক্ষেত্রে 0 থেকে লিমিটটা কিন্তু x y এর ক্ষেত্রে একই থাকবে, আর এখানে আসবে শুধু x, রো
ওয়াই ডেল এক্স আর রো ওয়াই ডেল এক্স। সুতরাং রো রো কেটে গেলে আমাদের ওয়াই এর মান এক্স আমাদের থাকলো, ওয়াই এর মান 2 রুট ওভার এক্স ডিএক্স। এটাও নিচে 2 রুট ওভার এক্স ডিএক্স। সুতরাং এটাকে রুট 2 নিচে নিচে যেহেতু কনস্ট্যান্ট বাইরে বের করে দিয়ে আমরা কেটে নিই, তাহলে এখানে এক্স আর এক্স টু দি পাওয়ার হাফ অর্থাৎ এক্স টু দি পাওয়ার 3/2 আর নিচে রুট ওভার এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে এক্স টু দি পাওয়ার 5/2 বাই নিচে 5/2 আর এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 অর্থাৎ 3/2/3/2 ইন্টিগ্রেশন করলে খুব সহজে আমরা মান বসালে এখানে যেহেতু আপার লিমিট লোয়ার লিমিট সরে 3a/5 পাবো। অনুরূপভাবে ওয়াই এর ক্ষেত্রে এখানে দেখো এখানে এক্স রো ডিওয়াই ছিল, এখানে y/2 ক্ষুদ্র অংশ যেহেতু, তাহলে y/2 রো ডিওয়াই ডিএক্স এটা একই। এখানে আমরা y এর মান বসাই দিলাম 4x y স্কয়ার, যেহেতু y গুণ করলে এখানে y স্কয়ার হয়ে যাবে, সুতরাং y স্কয়ার মান সরাসরি বসাই দিলাম আর নিচেই কিন্তু y আছে, এজন্য 2 রুট x। এখানে আমরা এটাকে কেটে গেলে 2 কেটে গেল, এখানে একটা রুট এ বাইরে আসবে কারণ নিচে একটা রুট এ আছে আর উপরে শুধু a, তাহলে এটা কাটে গেলে রুট এ। আর এখানে x এর ইন্টিগ্রেশন করলে x স্কয়ার বাই 2, x টু দি হাফ এর করলে x টু দি 3/2 বাই নিচে 3/2, এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে 3a/4 অর্থাৎ x বারের মান পেলাম 3a/5 আর এটাকে পেলাম 3a/4 অর্থাৎ x বার এবং y বার আমরা এই পরাবৃত্তের ক্ষেত্রে এই যে ভার কেন্দ্র সেটা আমরা পেয়ে গেলাম। কত পেলাম? x বারের মান হলো 3a/5 আর y বারের মান 3a/4 অর্থাৎ নির্ণীয় ভার কেন্দ্র 3a/5 এবং 3a/4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখো আমরা প্রথমে দেখিয়েছি যে অ্যাস্ট্রয়েড, এই টাইপের অ্যাস্ট্রয়েডের চাপের কিভাবে ভার কেন্দ্র নির্ণয় করতে হয়। তারপরে আমাদের একটু লাইট দিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যাস্ট্রয়েডের চাপের ভার কেন্দ্র নির্ণয় করলাম। তারপরে মূল সূত্র কিন্তু দেখো আমাদের মূল সূত্র কিন্তু আমাদের এই যে এগুলাই আসল সূত্র কিন্তু x বার সমান x ds/ds, y বার সমান y ds/ds আর এখানে ds বাই যদি x থাকে ds/dx আর এখানেও ds/dx নির্ণয় করো কার্টেসিয়ান ক্ষেত্রে ds/dx আর ds/dx এর ফর্মুলা কত 1 প্লাস dy/dx, এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। আর যদি এভাবে মনে রাখো ds হোল স্কয়ার সমান dx স্কয়ার প্লাস dy স্কয়ার তাহলেও হবে। তাই এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। পোলার স্থানাঙ্ক ক্ষেত্রে ds স্কয়ার সমান কত ds/d থিটা, যেহেতু আমাদের এখানে কার্টেসিয়ান ক্ষেত্রে ds/dx নিব, এখানেও ds/dx, তাহলে ds/dx এখানে একটা dx বেশি নিতে হবে, y ds/dx dx। এখানে যদি y এর ক্ষেত্রে ds/dy না কিন্তু ds/dx হবে, এখানেও যা এখানেও তাই, সব জায়গায় একই হবে, শুধু এখানে থাকবে x আর y ডিফারেন্স, লিমিটও সেম থাকবে। সুতরাং কার্টেসিয়ান ক্ষেত্রে আমরা এটা, পোলারের ক্ষেত্রে আমরা এই যে আমরা কার্টেসিয়ান ক্ষেত্রে আমরা এটা পেলাম। তারপরে পোলারের ক্ষেত্রে আমার ছিল y সমান f of x, এখানে r সমান f of theta। সুতরাং এখানে x আমাদের মূল সূত্র কিন্তু x ds, তাহলে এখানে যেহেতু থিটা তাহলে এখানে x ds/d থিটা, এখানে x এর মান কত r cos থিটা, আমরা জানি x এবং y এর মধ্যে সম্পর্ক x সমান r cos থিটা। আর যেহেতু cos থিটা চলে আসলো ds/dx এর পরিবর্তে হবে ds/d থিটা, এখানে d থিটা। আর এখানে লিমিট হয়ে যাবে, যেহেতু এই পাশে y সমান f of x ছিল, এই ক্ষেত্রে r সমান f of theta, তাহলে theta 1 থেকে theta 2। এই ক্ষেত্রে y এর ক্ষেত্রে শুধু এখানে x ছিল, y এর ক্ষেত্রে এখানে y আসবে, একই হবে, বাকি সব কিন্তু একই, এখানে y সমান r sin theta। সুতরাং কার্টেসিয়ান এবং পোলারের ক্ষেত্রে তোমরা এটা ভালোমতো খেয়াল করবে। এছাড়াও আছে আমাদের একটা প্যারামেট্রিক ইকুয়েশন বা পরামাত্রিক সমীকরণ x সমান f of t y সমান g of t। তাহলে এখানে x ছিল আর এখানে y ছিল, তাহলে x এর জায়গায় আমরা বসাবো f of t, এখানে y of t, যেহেতু এটা t এর ফাংশন দুটাই, সুতরাং এই পাশে ds/dt হবে আর ডানে dt, ds/dt ডানে dt। সুতরাং এই তিনটা কার্টেসীয়, পোলার এবং প্যারামেট্রিক, এই তিনটা ইকুয়েশন যদি তোমরা ভালো মতো
মনে রাখো, ভালো মতো চর্চা করো। যখনই তোমরা এই ক্লাসটা দেখবে তখনই খাতা কলম নিয়ে বসবে এবং এটা দেখে নিবে, তখন আসলে তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। আর তোমরা এই যে অ্যাস্ট্রয়েডের চিত্রগুলা একটু চর্চা করলে তোমাদের অ্যাস্ট্রয়েডের চিত্র যে এই টাইপের ইকুয়েশনগুলো, এছাড়াও আছে তোমার কার্ডিওড আছে, তারপরে ইলিপসয়েড আছে, লুপ আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। প্রত্যেকটা জন্য আলাদা আলাদা চিত্র আছে, এই চিত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। আর সহজভাবে আঁকার জন্য আমি তোমাদের সিস্টেম শিখিয়ে দিলাম যে এক্স এর মান 0 ধরবা, ওয়াই এর মান 0 ধরলে যেভাবে করে সেভাবে তোমরা করবে। দেখো আমি একই ফর্মুলায় প্রত্যেকটা ওই ফর্মুলায় মূল ফর্মুলায় কিন্তু ব্যবহার করছি। ক্যাটানারি হোক আর অ্যাস্ট্রয়েড হোক কিংবা আমাদের পরাবৃত্ত হোক, তারপরে প্লেন এরিয়া হোক, সব ক্ষেত্রেই কিন্তু আমি একই ফর্মুলা ব্যবহার করেছি। সুতরাং এই টাইপের যে কোনো অঙ্কই আসুক, আশা করি তোমাদের জন্য সমস্যা হবে না। নিয়ম মতো যদি তোমরা এটা করতে থাকো, আশা করি তোমাদের এই সেন্টার অফ গ্র্যাভিটি তোমরা যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসুক অথবা যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবে। এখান থেকে প্রায় বছরই সি পার্টে এবং বি পার্টে প্রশ্ন আসে, এছাড়াও তোমাদের কুইজ প্রশ্নও থাকে। তোমরা এই অধ্যায়কে খুবই গুরুত্ব দিবে এবং এই অধ্যায়ের উপর আমি জোর দিয়েছি। তোমাদের অনেকগুলা ক্লাস, একাধিক ক্লাস নিব, তোমরা এই ক্লাসগুলো ফলো করো, আশা করি তোমাদের সব সমস্যা সমাধান হবে। তোমরা প্র্যাকটিস ওয়ার্ক করবে অধ্যায় 10-এর উদাহরণ 3, অনুশীলনী 2-3, বুক রেফারেন্স তোমরা মেকানিক্সের অঙ্গীকার প্রকাশনী, মেকানিক্সের সায়েন্স ভিউ পাবলিকেশন, মেকানিক্সের তিতাস পাবলিকেশন, এই বইগুলো তোমরা দেখতে পারো। আমি মূলত সায়েন্স ভিউ এবং তিতাস অঙ্গীকার তিনটাই ফলো করেছি, তা ম্যাক্সিমাম ক্ষেত্রে সায়েন্স ভিউটা ফলো করা বেশি করার চেষ্টা করেছি। তোমরা এটা দেখো, আশা করি তোমরা সফলকাম হবে। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।